হ্যালো ফ্রেন্ডস, ইটস ইজি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। ফ্রেন্ডস, আমরা আমাদের চ্যানেলে ইংলিশ লিটারেচার, ইংলিশ গ্রামার, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা এরর কারেকশন, ইডিয়ামস, ফ্রেজ, সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজের সিলেবাস নিয়ে ডিসকাস করি। তাছাড়া ওয়েস্ট বেঙ্গল বোর্ড ও কাউন্সিলের ক্লাস 5 থেকে 12-এর ইংলিশ সাবজেক্টের টেক্সট, অ্যাক্টিভিটি, গ্রামার, রাইটিংস নিয়ে ডিসকাস করি। হ্যালো ফ্রেন্ডস, ইটস ইজি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমাদের ডিসকাশনের টপিক হলো 10টি ইংলিশ লিটারেচারের ক্লাসিক লেখা। এই 10টি লেখায় উৎকৃষ্ট মানের, মানে বলতে পারো একদম দারুণ পর্যায়ের লেখা, এবং ইংলিশ লিটারেচার অথবা সাহিত্যপ্রেমী ব্যক্তিদের জন্য এই লেখাগুলি মাস্ট রিড। তুমি বিগিনার হও অথবা বই পোকা, এই বইগুলি অবশ্যই স্পেশাল কিছু পাবে। আচ্ছা, স্পেশাল থেকে মনে পড়ে গেল, এই স্পেশাল নোভেলগুলোকে নিয়ে বা যে লিটারারি ওয়ার্কসগুলোকে নিয়ে অনেক সময় হিন্দি অ্যাডাপ্টেশন হয়, বাংলা অ্যাডাপ্টেশন হয়। সেই রকমই কয়েকটি অ্যাডাপ্টেশন সিনেমা নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে, যেখানে বলা হয়েছে যে কোন কোন সিনেমাগুলো ডাইরেক্টলি ইংলিশ লিটারেচার থেকে অ্যাডাপ্টেশন হয়েছে, এবং সেগুলো যদি তুমি জানতে চাও যে কোন কোন সিনেমা, সেই সিনেমার নাম কি, তাহলে অবশ্যই দেখে আসতে হবে আমাদের এই ভিডিওটি। তোমাদের সুবিধার জন্য আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এখানে তুমি লিঙ্ক পেয়ে যাবে, তুমি চাইলেই এই ভিডিওগুলি দেখে আসতে পারো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের ডিসকাশনের টপিকে চলে যাই। আজকের যে 10টি ক্লাসিকের লিস্ট রয়েছে, সেই লিস্টে নাম্বার 10-তে আছে জেন অস্টেনের লেখা নোভেল প্রাইড অ্যান্ড প্রেজুডিস। এটি একটি উইটি রোমান্টিক নোভেল। এই নোভেলটিতে দেখানো হয়েছে এলিজাবেথ বেনেট নামের একজন স্ট্রং উইল্ড উইমেনকে, অর্থাৎ এলিজাবেথ একজন দৃঢ় ইচ্ছা সম্পন্ন যুবতী, যার মনের জোর খুব বেশি, সেরকম একজন যুবতী। তার ক্যারেক্টারটি লাভ, ফ্যামিলি এক্সপেকটেশনস এবং সোশ্যাল ক্লাসের এই সব কিছুকে কী করছে না, ফেস করছে এগুলোকে। এবং এই ফেস করার মধ্যে দিয়ে শুধুমাত্র লাভ স্টোরিটাকেই যে জোর দেওয়া হয়েছে তা না, এখানে কিন্তু ব্রিটিশ সোসাইটিতে, ব্রিটিশ সেই সময়ে যে ক্লাস সিস্টেম ছিল, সেই ক্লাস সিস্টেমটাকে মানে সমালোচনা করা হয়েছে। তাহলে এটা কিন্তু একটা মাস্ট রিড নোভেল। ঠিক আছে, চলো আমরা তাহলে এবারে চলে যাই আমাদের 9th নোভেলে। 9th যে ক্লাসিক আছে সেই ক্লাসিকে, এর নাম হলো উদারিং হাইটস। কার লেখা? আমরা সবাই জানি এমিলি ব্রন্টের লেখা। এটি একটি ডার্ক এবং গথিক নোভেল। এখানে হিথক্লিফ এবং ক্যাথরিন নামের দুজন ক্যারেক্টার আছে। হিথক্লিফ এবং ক্যাথরিন, এদের মধ্যে একটা প্যাশনেট লাভ আছে, সেই প্যাশনেট লাভটাকে এখানে দেখানো হয়েছে। কিন্তু এই লাভ স্টোরিতে কি আছে বলো তো? এই লাভ স্টোরিতে রয়েছে টার্বুলেন্স, অর্থাৎ একটা ঝড়ঝঞ্ঝা, একটা মানে অশান্ত একটা প্রেম কাহিনী, যেখানে স্মুথলি সব কিছু চলে না। ঠিক আছে, এরপর কি হচ্ছে, এটার কোথায় সেটিং কোথায় না, নর্দার্ন ইংল্যান্ডের ইয়র্কশায়ারে এই গল্পটা লেখা হয়, মানে গল্পটার সেটিংটা আর কি। ইটস আ টেল অফ রিভেঞ্জ, অবসেশন অ্যান্ড ট্র্যাজেডি। এখানে কি কি আছে না, রিভেঞ্জ মানে আমরা জানি যেখানে তোমার প্রতিশোধ একটা ব্যাপার আছে, অবসেশন আছে, ট্র্যাজেডি আছে। রাইটার কি করেছেন, মানুষের জটিল যে ইমোশনগুলো, মানবিক যে আবেগগুলো, ভালোবাসা এবং ভালোবাসার সেই মানে ডিস্ট্রাকটিভ যেটা ধ্বংসাত্মক দিক, সেই ধ্বংসাত্মক দিকটিকে রাইটার তুলে ধরেছেন। এবং এই তুলে ধরতে গিয়ে কি হয়েছে না, তার লেখাটা একটা টাইমলেস ওয়ার্ক হয়ে গেছে। এটা আজকেও আমরা একটা টাইমলেস ওয়ার্ক হিসাবে মনে রাখি। চলো এবারে আজকের 8th ক্লাসিকে চলে যাই। 8 নাম্বার যেটা আছে আমাদের লিস্টে, কার লেখা? জর্জ অরওয়েলের ডিস্টোপিয়ান মাস্টারপিস, যেটার নাম হচ্ছে 1984। এই নোভেলে অরওয়েল আমাদেরকে একটা এমন ওয়ার্ল্ডে নিয়ে গেছেন, যে ওয়ার্ল্ডে কি আছে না, একটা সার্ভেইলেন্স,
অর্থাৎ যেন সবসময় কেউ তোমার উপরে নজরদারি করছে, সবসময় যেন কেউ দেখছে। আমরা যেমন দেখি সিসিটিভি ক্যামেরা যেন একটা সার্ভেলেন্সের মধ্যে আছে, সেরকম একটা সার্ভেলেন্সের মধ্যে যেন সবসময় রাখা হচ্ছে। এটি একটা আজব দুনিয়া, যে দুনিয়াতে কি হয়েছে সবসময় সব কিছুর উপর সার্ভেলেন্স আছে, এবং এই দুনিয়ায় গভর্নমেন্ট মানুষের জীবনের প্রত্যেকটি দিককে কন্ট্রোল করে, এমনকি তাদের চিন্তা ভাবনা সেটাকেও নিয়ন্ত্রণ করে। এই নোভেলটি একটি টোটালিটেরিয়ানিজম এই নিয়ে ডিসকাশন করে, মানে এটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেই বিষয়কে আমরা দেখতে পাই, এবং আমাদেরকে সতর্ক করে দেয় এই নোভেলটা। গল্পের থিম তৎকালীন সমাজে যেমন প্রাসঙ্গিক ছিল, আজকেও সমাজেও ততটাই প্রাসঙ্গিক। এইভাবে যদি প্রাসঙ্গিক হয়ে থাকে কোনো একটা লেখা, তাহলে সেই নোভেলটিকে বা সেই লিটারেচারের ওয়ার্কটিকে আমরা কালজয়ী বা টাইমলেস হিসেবে বিবেচনা করব। চলো 7 নম্বরে কি আছে দেখা যাক। 7 নম্বরে আছে হার্পার লি এর লেখা বিখ্যাত টেক্সট টু কিল আ মকিং বার্ড। এই নোভেলটির সেটিং কোথায়? না, এই নোভেলটির সেটিং হলো একটা স্মল টাউন যেটার নাম ছিল আলাবামা। কোথায়? আলাবামা। এটি একটি বিল্ড্রাংসমান। এখানে কোনো একজন ব্যক্তির ডেভেলপমেন্ট দেখানো হয়, তিনি আর্টিস্ট হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন, সেটা দেখানো হয় এরকম নোভেলে। স্কাউট এবং জেম ফিঞ্চ নামে দুজন ব্যক্তির শৈশবকে নিয়ে বর্ণনা করা আছে। দুজন ক্যারেক্টার আছে, তাদের শৈশবটা কেমন ছিল সেটা নিয়ে এখানে বলা আছে। স্কাউট এবং জেম এর বাবা, এদের দুজনের বাবা, স্কাউট এবং জেমের বাবা, যিনি ছিলেন অ্যাটিকাস কি ছিলেন না, তিনি একবার কি হয়েছিল, একজন ব্ল্যাকম্যান অর্থাৎ যাদের গায়ের রং কালো, কৃষ্ণাঙ্গ, সেই কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে তিনি একবার রক্ষা করেন। কোন কাজে রক্ষা করেন, কিভাবে না, এই ব্যক্তিকে মিথ্যা একটা রেপ কেস তার উপরে চাপানো হয়। তিনি অভিযুক্ত ছিলেন একটা মিথ্যা রেপ কেসে। এই ঘটনার পর থেকে স্কাউট আর জেমকে তাদের ক্লাসমেটরা কি করতে শুরু করে, মক করতে শুরু করে। ঠিক আছে, অবশ্যই পড়তে হবে এই নোভেলটাও। নেক্সট নাম্বার 6-এ কি আছে? চার্লস ডিকেন্সের নোভেল গ্রেট এক্সপেকটেশনস। এই গল্পের সেন্ট্রাল ক্যারেক্টার হলো পিপ। পিপ কি চায়? বড় হয়ে সে একজন জেন্টলম্যান হবে। তার এই ইচ্ছা পূরণের পথে চলে আসে একের পর এক এক একটা ক্যারেক্টার আসে, এবং সেই ক্যারেক্টারগুলো তার লাইফে কিভাবে ইম্প্যাক্ট ফেলে সেই ক্যারেক্টারগুলো এক আসে, নামগুলো যদি বলে যায় এক এক করে আসবে। এস্টেলা, তারপরে আসে ধরো এবেল ম্যাগুইচ, মিস হ্যাভিশাম, এরা এক এক করে তার লাইফে আসে। এই এস্টেলাকে পিপ ভালোবাসত। ডিকেন্স তার রাইটিং স্টাইল, ডেসক্রিপশন, তার এই বর্ণনা করার যে ভিভিড ডেসক্রিপশন করার যে একটা পাওয়ার ছিল তার মধ্যে, এবং সোসাইটিকে যে সমালোচনা করার যে একটা তার লেখার মধ্যে ছিল, এই সব কোয়ালিটির জন্যে এই নোভেলটা আজও বিখ্যাত হয়ে আছে। আচ্ছা, এরপর কি আছে দেখা যাক। আজকের লিস্টে 5 নম্বরে আছে শার্লট ব্রন্টের জেন আয়ার। এই নোভেলটি জেন নামের একজন ক্যারেক্টারের জীবনের গল্প বলে। জেন একজন অরফ্যান অর্থাৎ অনাথ। সে অনেক স্ট্রাগল করে লাভ এবং ইন্ডিপেন্ডেন্স খুঁজে পায়। এই নোভেলে মোরালিটি অর্থাৎ নৈতিকতা, ধর্ম রিলিজিয়ন যেটাকে আমরা বলি, ধর্ম এবং সেলফ রেসপেক্ট, আত্মসম্মানের বিষয়বস্তুকে তুলে ধরা হয়েছে। জেন আয়ার একজন অনুপ্রেরণামূলক ক্যারেক্টার, যেখানে আমরা ইন্সপিরেশন পাই যার কাছ থেকে, সেরকম একটা। এবং ব্রন্টে তার লেখার মধ্য দিয়ে এই চরিত্রটিকে খুবই সুন্দরভাবে রিডারদের কাছে প্রেজেন্ট করেছেন। 4 নম্বরে আমাদের কাছে রয়েছে হারমান মেলভিলের মবি ডিক। এটি একটি অ্যাডভেঞ্চারাস টেল একটা, যেখানে আছে দুঃসাহসিক অভিযান, একটা অ্যাডভেঞ্চারের একটা এখানে বর্ণনা আছে, একটা রিভেঞ্জ নেওয়ার একটা অবসেশন একটা আছে। এই গল্পের বিষয়বস্তু হলো ক্যাপ্টেন আহাবকে নিয়ে। এই ক্যাপ্টেন আহাব কি করেন না, তিনি মবি ডিক নামের সাদা একটা তিমি, হোয়াইট হোয়েল বলে যেটাকে, তাকে খুঁজতে চেষ্টা করেন, নিরলস চেষ্টা, এটা কিন্তু টায়ারলেস, একদম নিরলস চেষ্টা চালিয়ে যান। এখানে কি আছে, ভাগ্য লাক, স্বাধীনতা, নেচার,
এর নেচারের যে মিস্ট্রি ইত্যাদি এইসব বিষয়গুলিকে এখানে মানে রাইটার এখানে ডিল করেছেন এসব বিষয়বস্তুকে নিয়ে। এই গল্পটি পড়া একটা চ্যালেঞ্জ রিডারদের কাছে, কিন্তু মেলভিলের মানে যেটা ফিলোসফিক্যাল যেটা ইনসাইট, দার্শনিক যে অন্তর্দৃষ্টি এবং গল্প বলার যে টেকনিক, এই দুটোর জন্য, এই কয়েকটা বিষয়বস্তুর জন্য, এই সব টেকনিকের জন্য এই গল্পটা এখনও অবধি রিডারদের কাছে না মানে এখনও ততটাই প্রাসঙ্গিক এবং ক্লাসিক হয়ে রয়ে গেছে। ঠিক আছে, চলো আমরা এবারে চলে যাই নাম্বার 3-তে। নাম্বার 3-তে আছে এফ স্কট ফিটজগেরাল্ডের লেখা দ্য গ্রেট গ্যাটসবি। আচ্ছা, এটা কি নিয়ে? এই গল্পটা মেনলি গ্ল্যামার এবং ডিসইলিউশনমেন্ট নিয়ে। ডিসইলিউশনমেন্ট এবং গ্ল্যামার মানে আমরা যেটা জানি একটা চাকচিক্য, একটা বাইরের একটা অতিরিক্ত যেটা সুন্দর যেটা দেখায় সেরকম একটা, আর ডিসইলিউশন মানে সেটা হচ্ছে যে মোহভঙ্গ হয়ে যায় সেটা নিয়ে। এইসব বিষয়বস্তুকে নিয়ে ডিল করে আমাদের এই গল্পটা। আমরা গল্পটিতে কি দেখি, নিক ক্যারাওয়ে বলে একজন ক্যারেক্টার আছে, তার চোখ দিয়ে আমরা এই গল্পটিকে দেখি। মানে সে হচ্ছে আমাদের এই গল্পগুলো তার মুখ দিয়ে বা তার মধ্যে দিয়ে আমরা গল্পগুলোকে শুনি। নিক ক্যারাওয়ে কি করে, এবং নিক ক্যারাওয়ে এবং জে গ্যাটসবি নামের একজন মিস্টেরিয়াস মিলিয়নিয়ার আছে, মিলিয়নিয়ার যে মানে প্রচুর টাকা পয়সাওয়ালা একজন ব্যক্তি, এদের দুজনের মানে স্টোরিটা এখানে দেখানো হয়েছে। এই যে জে গ্যাটসবি, এ আবার কি চায়, তার একটা ফর্মার লাভার আছে, মানে পুরনো যে আগের যার সাথে তার রিলেশন ছিল সেই তার সাথে সে আবার মানে অবসেসড হয়ে গেছে। সে ডেজি বুকানন বলে একজন মহিলা আছে, সেই মহিলার প্রতি সে অবসেসড হয়ে গেছে, মানে তাকে ফিরে পেতে চায়। এই গল্পটা মেনলি উচ্চাকাঙ্ক্ষা এবং অনুপযুক্ত ভালোবাসা, মানে যেটা জাস্টিফাইড নয় এবং যেটা ঠিকঠাক সুটেবল নয়, সেরকম একটা ভালোবাসার মূল্য নিয়ে, মানে কি মূল্য হতে পারে সেই ডিসকাস করে এমন একটি মর্মান্তিক গল্প হলো গ্রেট গ্যাটসবি। আজকের লিস্টে 2 নম্বরে কি আছে দেখা যাক। আজকের লিস্টে 2 নম্বরে আছে ম্যারি শেলির ফ্র্যাঙ্কেনস্টাইন। ম্যারি শেলির ফ্র্যাঙ্কেনস্টাইন। ফ্রেন্ডস, এখানে বলে রাখি, তোমরা চাইলে আমাদের চ্যানেলে অলরেডি আমরা একটা ফ্র্যাঙ্কেনস্টাইনকে নিয়ে একটা ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে সেই স্টোরিটা দেখে আসতে পারো, অবশ্যই দেখে আসতে পারো এই গল্পটা। চলো এখানে আমরা দেখি কি বলা হচ্ছে। ফ্র্যাঙ্কেনস্টাইন গল্পটা মেনলি একটা সায়েন্স ফিকশন, ডিটেলসে ডিসকাশন আছে, ওখানে গিয়ে তোমরা সেই গল্পটাকে দেখে আসতে পারো। ফ্র্যাঙ্কেনস্টাইন এখানে আমরা কি দেখবো, একটা সায়েন্স ফিকশন, ঠিক আছে, এবং এখানে কি আছে, গথিক হরর স্টোরি। এর এই দুটোর না একটা বেস্ট এক্সাম্পল বলতে পারো, ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল, মানে হতে পারে এটা সায়েন্স ফিকশন বলো বা গথিক হরর বলো, এই দুটোরই একটা মানে এক্সাম্পল হতে পারে আমাদের এই গল্পটা ফ্র্যাঙ্কেনস্টাইন। কি আছে এখানে বিষয়বস্তু, এখানে ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন নামে একজন ব্যক্তি আছে, তিনি একজন সায়েন্টিস্ট যিনি অনিচ্ছাকৃতভাবে একটা মনস্টারকে তৈরি করে ফেলেন। আচ্ছা, এই তৈরি করা বা এই ক্রিয়েশনের কি ফলাফল না, এই যে এক্সপেরিমেন্টটা করা হয়েছে এটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তাই দেখানো হয়েছে এই গল্পটিতে। আচ্ছা, এই গল্পটা কিন্তু শুধুমাত্র গল্প নয়, এখানে আছে এথিক্স, অ্যাম্বিশন এবং মানুষ কথাটার প্রকৃত অর্থ কি, মানুষকে কেমন হতে হবে তার কথা বলা আছে এই গল্পে। এবং এই মানুষ হওয়াটা যদি ধরো একটা মানে এই যে রুলটা ব্রেক হয়ে যায়, তাহলে এটার অন্যথা যদি হয়ে যায় তাহলে সেটা কি হতে পারে সেটাও কিন্তু বলা আছে এই গল্পে। ঠিক আছে, চলো আজকের লাস্ট চলে যাই। লাস্ট নাম্বার যেটা আছে, ফাইনালি চলে এসেছি আমরা 1 নম্বরে। আজকের এই লিস্টে 1 নম্বরে আছে শেক্সপিয়ারের হ্যামলেট। শেক্সপিয়ারের বেস্ট প্লেগুলোর মধ্যে আমরা জানি হ্যামলেট একটা। এই গল্পের বিষয়বস্তু হলো প্রিন্স হ্যামলেট নামের একজন ব্যক্তি, তার বাবার মৃত্যু হয়েছে এবং তার বাবার মৃত্যুর এই প্রতিশোধ নিতে চাইছে। তার এই প্রতিশোধ নিতে যাওয়ার পথে সে জানতে পারে তার কাছের মানুষগুলোই তার প্রধান শত্রু। প্রতিশোধ নিতে গিয়ে সে ম্যাডনেস, ডেথ, ট্রেচারি প্রভৃতি বিষয়গুলো তার কাছে পরিস্ফুট হয়ে ওঠে, তার কাছে ক্লিয়ার হয়ে ওঠে। ঠিক আছে, ম্যাডনেসের একটা থিম আছে এখানে, ম্যাডনেস মানে সেই ম্যাডনেসের একটা যেন মাস্ক পরে চলে আসছে তার রিলেটিভদের কাছে। সে চাইছে যে ম্যাডনেসটা যেন তার একটা মানে কি বলবো হাতিয়ারের মতো সে ইউজ করতে চাইছে, যাতে সে বুঝতে পারে যে সে যদি ম্যাডনেসের একটা থিম ডিসকাস করে তাহলে বাকিরা কিভাবে রিয়াক্ট করছে।
আচ্ছা, তারপর কি আছে, গল্প পড়া হোক বা মানে এই গল্পটা মেনলি যদি আমরা গল্প পড়ি বা নাটক যদি দেখি, তো এই দুটো যেটাই করব, নাটক দেখা বা গল্প, দুটোরই কিন্তু বেস্ট একটা মানে কি বলবো মশলা কিন্তু আছে এই গল্পটিতে। তাই এই গল্পটা কিন্তু আজও ক্লাসিক হয়ে রয়ে গেছে। শেক্সপিয়ারের লেখার জন্য আজও রিডারদের মনে আলাদা জায়গা করে রেখেছে এই গল্পটা। ঠিক আছে, তাহলে ফ্রেন্ডস, আমরা আমাদের আজকের ক্লাসে ডিসকাস করলাম সেরা 10টি ক্লাসিকের লিস্ট। এটা কমপ্লিট হয়ে গেল। এই বইগুলির সাহিত্য জগতে উজ্জ্বল তারা হয়ে রয়ে গেছে, জানো, এখন অবধি না এই গল্পগুলো সাহিত্য জগতে উজ্জ্বল তারার মতোই রয়ে গেছে। আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানাবে, এবং গল্পগুলির মধ্যে তুমি কোন কোন গল্পগুলি পড়েছো তা অবশ্যই জানিও। চ্যানেলে এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।